কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মায়েদের উঠোনে সংযুক্ত হওয়ার এই অনুষ্ঠান আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেই সেই মায়েদের, প্রান্তিক জনগোষ্ঠীর যারা, তাদের আশেপাশে হয়তো হাসপাতাল আছে, কমিউনিটি ক্লিনিক আছে, অথবা পরিবার পরিকল্পনার যারা সেবা দেন তারাও বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সেবা দিয়ে থাকেন। কিন্তু তারপরেও কিছু কথা থাকে, সেবার বাইরেও, প্রেসক্রিপশনের বাইরেও, ওষুধের বাইরেও কিছু মনের কথা, কিছু হয়তো শরীরের ব্যথা, কিছু মনের ব্যথা, সেগুলো সব কিছু মিলিয়ে এক রকমের প্রশান্তি। সেই প্রশান্তির নামই আমরা রেখেছি কানেক্টিং বাংলাদেশ মায়েদের সঙ্গে। এই আয়োজনে আজকে যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে। আর আমরা আজকে সংযুক্ত হয়েছি মাগুরার শালিখা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে। সেখানে গৃহিণী একজন আছেন যিনি আজকে আমার সঙ্গে সহযোগিতা করবেন, সহ উপস্থাপনা করবেন, শিনু খাতুন। আর স্টুডিওতে যাকে পেয়েছি আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, উনি ডাক্তার নাকি কি বলবো, সুন্দরী প্রতিযোগিতায় তাকে পাঠাবো না কি করব। একেবারে মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ, অসাধারণ ভালো ডাক্তার আর ভালো মানুষ। আর তার এই যে এরকম প্রান্তিক মানুষদের জন্য সারাক্ষণ তার এক ধরনের টেনশন থাকে, মনটা কাঁদে। অনেকে মনে করেন আমরা দুই বোন আসলেই আমাদের একটা আত্মিক, আমরা স্পিরিচুয়াল সিস্টার বলা যায়। নামে নামে শুনে অনেকেই ফোন করেন, আচ্ছা ডক্টর জয়শ্রী সাহা কি মুন্নি সাহার বোন? এখানে কি কোনো স্বজনপ্রীতি হচ্ছে কিনা? অবশ্যই স্বজনপ্রীতি, উনি স্বজন, একজন সৎজন। আর আমার খুবই প্রাণের একজন বন্ধু ডক্টর জয়শ্রী সাহা আমাদের সঙ্গে আছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আছেন। দিদি কেমন আছো? তোমার পরিচয় মানে করানোটা আমার জন্য একটু ঝামেলা হয়ে যায়, কি বলবো আর কি বলবো না, কোনটা বলবো না। হ্যাঁ, অনেকেই অনুষ্ঠান দেখে বলেন যে কোন দেশের, মনে হয় কোন দেশের, হ্যাঁ কানেক্টিং বাংলাদেশের। উত্তরটা খুব দারুণ। হ্যাঁ তুমি সেটাই, এটা কানেক্টিং বাংলাদেশের জয়শ্রী সাহা। অনেকে বলে যে সুস্মিতা সেন নাকি কি এরকম। যাই হোক, আমরা কিন্তু তোমার আশেপাশে তোমার পরিচিত জায়গার দিকেই আজকে সংযুক্ত হয়েছি। শালিখা ইউনিয়ন, মাগুরাতে, কাঁঠালবাড়িয়া গ্রাম। আমার বাড়ি হলো দিদি কামারখালী থেকে মাগুরা যেতে লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। আজকে হ্যাঁ, দর্শক যারা আছেন আমার মনে হয় ওরা বুঝতে পারবেন। তো আমি আসলে মানে ওইখানকার ডায়ালেক্ট বলতে পারো? আমাদের বাড়ি তো ফরিদপুর। হ্যাঁ, তা আজকে তুমি ওরকম মানে তোমার ওই যে চিকিৎসা দেওয়ার সময় যে ইংরেজি ভাষায় যেগুলো তোমার প্রেসক্রিপশন ওষুধের নাম সেটা বলবা, বাকিটা তুমি তোমার মতো করে বলবা। আমি চেষ্টা করব তোমাকে ফলো করতে। ঠিক আছে। আচ্ছা, শিনু আপা আছে, 20-25 জন রোগী আছে। আচ্ছা ঠিক আছে, এই জয়শ্রীদি দেখে দিবেন আশা করি সবাইকেই। প্রথমে কে দেখাবেন? সুচিত্রা, একটু হ্যাঁ বলেন, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। আমার সমস্যা হচ্ছে বাচ্চা হয় না। আচ্ছা, বয়সটা কত একটু বলবেন? বয়সটা 28 বছর। 28 বছর। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 10 বছর। চেষ্টা করছেন এতদিন ধরে? হ্যাঁ চেষ্টা করছি। এই স্বামী স্ত্রী দুজনেই পরীক্ষা করছেন? হ্যাঁ করেছি। কার সমস্যা? সমস্যা ডাক্তারে বলেছে যে তেমন কোনো সমস্যা নেই। কারোই না? না। মানে আপনারও না, আপনার স্বামীরও না? না। সত্যি তো নাকি? রিপোর্ট আনছেন? আমি জয়শ্রীকে কিন্তু রিপোর্টও দেখাতে পারবো। আমরা ফোনে যদি ছবি তুলে পাঠায় দেন, আমি দিদি কিন্তু এর ফাঁকে ফাঁকে কথা বলতে বলতে আবার রিপোর্টটাও দিতে পারবে। হ্যাঁ রিপোর্ট আনিছি। সেটাও যে আমার সহকর্মী রুমনকে বলেন রিপোর্টটা দিতে। আর দিদি একটু সুচিত্রা দিকে একটু বলো। রিপোর্ট আনছে, রিপোর্টটা
হ্যাঁ রিপোর্ট উনি পাঠাচ্ছেন দিদি 28 বছর। সুচিত্রার বিয়ে হয়েছে 10 বছর। হ্যাঁ। আমি একটু জানতে চাচ্ছি বিয়ের পরে তুমি কি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিছু নিয়েছো নাকি বিয়ের পর থেকেই তুমি বাচ্চার জন্য ট্রাই করছো? বিয়ের পর 1 মাস হচ্ছে আমি পিল খাইছিলাম, তারপরে আর খাইনি। কখনোই তোমার কোনো কনসিভ হয় নাই? না। আচ্ছা, তাহলে তো সুচিত্রা হলো প্রাইমারি সাবফার্টিলিটি আমরা বলবো। তো সুচিত্রার আসলে কনসিভ করার জন্য মেয়েদের আসলে যেটা দরকার একটা হচ্ছে সুস্থ ডিম, আর হচ্ছে হাজবেন্ডের একটা সুস্থ স্পার্ম আর টিউব খোলা থাকতে হয়, মানে যেটাকে আমরা বলি বাচ্চা নালী। হ্যাঁ। তো এটা আমরা আসলে বিভিন্ন টেস্ট করে বুঝতে পারি। তো আমার তো আসলে সুচিত্রার টেস্ট রিপোর্টগুলো জানা জরুরি। আমি এখনই দিদি দেখাতে পারবো, মানে ও এখনই পাঠাচ্ছে। আচ্ছা, আমরা সঙ্গে কথা আমার বলতে বলতে। আরেকটু হিস্ট্রি জানা জরুরি সুচিত্রার কাছ থেকে, সেটা হচ্ছে তোমার মাসিক কি নিয়মিত হয়, প্রতি মাসে হয় কিনা? আমার এর আগে অনিয়মিত ছিল, এর আগে 50 দিনই হচ্ছিল, এখন আবার এই 2 মাস 3 মাস হচ্ছে মাসেই হচ্ছে, মানে রেগুলার আচ্ছা, হচ্ছে। মাসিক যখন অনিয়মিত হয় তখন আমরা ধরে নেই যে ওই মেয়েটার হয়তো প্রতি মাসে ডিম ফোটে না বা ডিম আসে না। ডিম না আসলে কিন্তু তাহলে কনসিভ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু মাসিক যদি প্রতি মাসে হয় তাহলে আমরা আসলে হরমোন পরীক্ষা করতে দেই যে হরমোন রিলেটেড কোনো সমস্যা মানে তোমার আছে কিনা, আর হাজবেন্ডের স্পার্মটা একটু টেস্ট করে নিতে হয় যে স্পার্মগুলো সুস্থ আছে কিনা। এছাড়াও আমরা ওই লাইফস্টাইল মডিফিকেশনের কথা কিছু বলি, যেমন হলো একটা সময় মেনটেন করে চলা, তারপর হচ্ছে সাথে যদি তার হরমোনের কোনো সমস্যা থাকে, যেমন ধরো থাইরয়েড, ডায়াবেটিস, এগুলো একটু চিকিৎসা করে নেওয়া, তার যদি হাই ব্লাড প্রেশার এই ধরনের কোনো রোগ থাকে রোগগুলোকে চিকিৎসা করা। এবং তোমাকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার ওজনও কিছুটা বেশি মনে হচ্ছে, দেখে আমার মনে হচ্ছে। হ্যাঁ, হাইট অনুযায়ী ওয়েটটা হয়তো বেশি আর উচ্চতার বয়স অনুযায়ী তুলনায়। 28 বছর হ্যাঁ, বয়স 28 আর বছর। একটু একটু তো কম আমার হওয়া মনে হয় দরকার তুমি ছিল। যদি, আমি যে শুরুতে যেটা বলছিলাম যে লাইফস্টাইল মডিফিকেশন, তুমি যদি প্রতিদিন, যেহেতু তুমি গ্রামে আছো, তুমি কিন্তু চাইলেই প্রতিদিন সকালে আধা ঘন্টা 1 ঘন্টা বা সন্ধ্যায় যখন মানে তোমার সংসারের কাজ থেকে তুমি ফ্রি, তখন কিন্তু তুমি এক্সারসাইজটা করতে পারো। খুব বেশি কঠিন কিছু না, তুমি এমনভাবে মানে হাঁটবে যাতে তোমার শরীর থেকে ঘাম ঝরে। তুমি যদি ওজন একটু কমিয়ে নিতে পারো তাহলে তুমি দেখবে যে তোমার মাসিকটা এই যে 50 দিন পর পর না হয়ে তুমি দেখবে যে একদম 30 দিন বা 28 দিন অন্তর অন্তর হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডিমের কোয়ালিটি ভালো হবে অথবা প্রতি মাসে ডিম ফুটবে। আর আমরা আরেকটা জিনিস আমরা অ্যাডভাইস করি, সেটা হচ্ছে আসলে যখন এই ওভুলেশন টাইম, মেয়েদের মাসের মাঝখানের যে সময়টা, সেটা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে থাকার যে ব্যাপারটা, এটাও একটু মেনটেন করা জরুরি। দেখা যাচ্ছে হয়তো আগে পরে মেনটেন হচ্ছে, কিন্তু যখনই মেয়েটার ডিম ফোটার সময় তখন হয়তো স্বামীর সাথে থাকা হচ্ছে না, এটাও একটু জরুরি। আর তাছাড়া খাবার তালিকার মধ্যে চেষ্টা করতে হবে প্রোটিন এবং হচ্ছে ভিটামিন সমৃদ্ধ খাবার, এই যে শাকসবজি, ফলমূল, এগুলো কিন্তু প্রতিদিন যেন কিছু খাওয়া হয়, এটাও খেয়াল করতে হবে। আর হরমোনের রিপোর্টগুলো বা তোমার আসলে ডিম ফোটে কিনা, তোমার বাচ্চা নালীটা খোলা আছে কিনা, তোমার হাজবেন্ডের স্পার্ম কাউন্টটা ঠিক আছে কিনা, এই রিপোর্টগুলো দেখে আমরা আসলে কনসিভ করার জন্য কিছু ওষুধ আমরা দিতে পারি। এটা দিলে আমার মনে হয় তুমি 3 মাস 6 মাস চেষ্টা করলেই তোমার কনসিভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এর মধ্যে যে ওর রিপোর্টটা যখন আসবে দিদি, আমরা তখন আবার অন্য আমরা দেখে নিব। পেশেন্ট দেখতে দেখতে সুচিত্রা, আমরা অন্য রোগীদের সঙ্গে কথা বলি, মানে দিদি আসছেন, মানে আমাদের তো আমরা অনেক লম্বা সময় ধরে একজনের সাথে অত কথা চালাতেও পারবো না। এর মধ্যে দেখা হয়ে গেলে আবার ফাঁকে আপনার সাথে ডেকে কথা বলে নেবেন। শিনু, তারপরে কে আসবে? সুমাইয়া। হ্যালো, ভালো শিনুর আছেন? কাছে, হ্যাঁ, কেমন আছেন সুমাইয়া? ভালো আছেন আপা? হ্যাঁ, ভালো আছি, বলেন। ও আমার বাচ্চা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে মরে যায়, আর হয় না। কতদিন? সুমাইয়ের বয়স প্রথমে বলতে হবে। বয়স? ওই 30। ওমা, ওই 30 মানে কি? 30। আচ্ছা, 30। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এই 12 বছর। 12 বছর। আর আরেক একটাই বাচ্চা না? হ্যাঁ, একটা বাচ্চার পরে একটা মেয়ে হয়ে মরে গেছে। সেই মেয়েটা মারা গেছে কতদিন? এই 4 বছর। 4 বছর। আর এই 4 বছর ধরে আবার ইয়ে করতেছেন, পদ্ধতি নেন কোনো? ওই ডাক্তারের ওষুধ খায়। আচ্ছা, ডাক্তারের ওষুধ খান। কি ওষুধ খাচ্ছেন? কি ওষুধ খাচ্ছেন? কি প্রেসক্রিপশনটা আনছেন? না, ওই এলোপ্যাথি খায়। সেটা কি অ্যালোপ্যাথিক মানে অবশ্যই। বাচ্চা কনসিভ করার জন্য কোনো ওষুধ সেই খাচ্ছো ওষুধটাকে নাকি? হেমোপ্যাথি খায়। ও, হোমিওপ্যাথি খায়। আচ্ছা,
আর বাচ্চা হওয়ানোর জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথি হলে হোমিওপ্যাথি তো আসলে আমি খুব এনকারেজ করব না হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য, আচ্ছা। কারণ হোমিওপ্যাথি ওষুধ খেলে কিছু সাইড ইফেক্টও হতে পারে। আমাদের আসলে যেটা দরকার ওর টিউবটা খোলা আছে কিনা, কারণ পরীক্ষা, টিউবের ওর যেহেতু একটা বাচ্চা আছে আর একটা হয়ে মারা গেছে, তো কাজেই ওর বেলায় বেশি জরুরি হলো যে ওর টিউবটা খোলা আছে কিনা সেটা একটু টেস্ট করে দেখা। আচ্ছা দিদি, এটার সাথে যে যে একটা বাচ্চা মারা গেছে তার সঙ্গে টিউব খোলা না খোলার কি কোনো ইনফেকশনটাকে আমরা ভয় পাই। সাধারণত দেখা যায় একটা বাচ্চা আছে তার মানে তার কিন্তু ওভুলেশন হয়, তার ডিম ফুটতে কোনো সমস্যা নাই। তার হাজবেন্ড যদি একই হাজবেন্ড থাকে তাহলে কিন্তু তার কনসেপ্ট করতে সমস্যা হওয়ার কথা না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা এটাকে আসলে বলি সেকেন্ডারি ইনফার্টিলিটি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরের বার কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, হয়তো বাচ্চাটা মারা গেল কতদিন পেটেই মারা গেছে নাকি হওয়ার পরে মারা গেছে। এটা একটু শুনি সুমায়ের কাছে। 4 বছর আগে আরেকটা বাচ্চা, সেটা কি পেটে মারা গেছে নাকি হওয়ার পরে? পেটের ভিতরেই মারা ছিল। কয় মাস ছিল তখন আপনার? ওই পুরো পুরো যে সময় হয় ওই 10 বছর, ওই যে সময় হয় সেই সময় মারা গেছিল। তখন কি আপনার ডায়াবেটিস বা কোনো রোগ ধরা পড়ছিল? কেন পেটের মধ্যে বাচ্চাটা মরে গেল? না, কিছু ধরা পড়েনি। আচ্ছা, তাহলে এইবার আবার এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে আসলে তখন তার থাইরয়েড অথবা ডায়াবেটিস কিছু আছে কিনা ও তো বলতে পারছে না। এই টেস্টগুলো করে এগুলো একটু মানে দেখে নিতে হবে যে এই ধরনের কোনো সমস্যা ওর আছে কিনা। তার সঙ্গে সঙ্গে আমরা আসলে একটা টিউব পরীক্ষা করে দেখতে পারি। টিউবগুলো খোলা থাকলে আমার মনে হয় 2-4 মাস 6 মাস আমরা যদি ওকে কনসিভ করার জন্য ওষুধ দেই এবং ও যদি ওই টাইমটা মেনটেন করে তাহলেই কনসিভ হয়ে যাবে। আচ্ছা দিদি, তাহলে ওনার জন্য কি শুধু ইয়েগুলা, আমার মনে হয় মানে টেস্টগুলো, অমিতোষ বিশ্বাস আছেন ওখানে, পল্লী চিকিৎসক অমিতোষ দা। দিদি, ডাক্তার জয়শ্রী সাহা যেই টেস্টগুলোর কথা বলেছেন, থাইরয়েড, ডায়াবেটিস, হ্যাঁ, আর টিউব পরীক্ষা, এই তিনটা পরীক্ষার কথা একটু লিখে দিবেন। করে দিলেও ভালো হয়। সিমেন অ্যানালাইসিস, এই টেস্টগুলো করে রিপোর্ট সহ আবার যোগাযোগ করতে হবে, তারপর আমরা ওনাকে কনসিভ করার জন্য ওষুধ দিয়ে দিতে পারবো। সুমাইয়া আপা, আপনার পরীক্ষাগুলো করতে হবে। স্বামী কি করেন? দোকান আছে আর মাঠে চাষ করে। বাহ, ভালো। তাহলে ওই আপনার স্বামীরও একটা পরীক্ষা লাগবে, আপনারগুলোও লাগবে, করে ওই অমিতোষ দাদাকে দেখান, উনি পাঠিয়ে দিবে আমাদের কাছে। হ্যাঁ, আমি জয়শ্রী দিদির কাছে দিয়ে একটু দেখাই দিব আপনার রিপোর্টগুলো। হ্যাঁ, আচ্ছা। আর এই মুহূর্তে ওনার জন্য কোনো ওষুধ তো এই মুহূর্তে উনি ফলিক অ্যাসিড ভিটামিন একটা খেতে পারেন। হ্যাঁ, ফলিসন ট্যাবলেট নামে পাওয়া যায়, ওইটা আপনি রেগুলার কন্টিনিউ করেন। আর মাসের মাঝের সময়টা স্বামী স্ত্রী একসাথে থাকার চেষ্টা করেন। মাসের 10 থেকে 20তম দিন এই সময়টা আপনারা মেনটেন করেন। বাকিটা টেস্ট হয়ে গেলে তারপর আমরা ওষুধ দিয়ে দিতে পারবো। অমিতোষ দা ফলিক অ্যাসিড দিয়ে দেন একটা। হ্যাঁ, আচ্ছা। পরের রোগী কল্পনা। হ্যাঁ, ওনাকে একটু বসার ইয়েটা দেন। এই যে হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়েতেই বসেন। টুলি পেয়েছি, হ্যাঁ, টুলি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, ভালো আছেন? হ্যাঁ, নমস্কার, ভালো আছেন? আছি। আচ্ছা, কি হয়েছে বলেন তো? আমার এই পেচ্ছাবের সমস্যা, আচ্ছা, পেটের টিউমার। ওমা, পেটে টিউমার কে বললো? এই পেটে যে গুল যে বেরিয়ে গেছে মেলা, এই 8 দিলি টের পাওয়া যাচ্ছে টিউমার। আর পেচ্ছাব চাপলি। কোন দিকে, বাম দিকে না ডান দিকে পেটের? পেটে বাম দিকে। বাম দিকে। তো ওইটা হাত দিয়ে ধরে বুঝতে পারছে? ওই যে এখানে যে ডাক্তার আছে অমিতোষ দা, উনি কি দেখছিল একটু? না, আগে দেখায়নি। কি বড় অনেক বোঝা যায় নাকি? ছোট 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 উপরে পেটে 8 দিলি হাতে বাঁধে। আচ্ছা কল্পনা, আপনার বয়স কত হবে? 60 বছর। আপনার তো মাসিক বন্ধ, কত বছর হবে? এই মেলা দিন হয়ে গেছে। কত বছর? মেলা দিন হয়ে গেছে। 8-10 বছর হবে। আচ্ছা, তাহলে এখন এই টিউমারটা আসলে আপনি কি চামড়ার নিচে বুঝতে পারেন নাকি জরায়ু অথবা ওভারি ডিম্বাশয় থেকে উঠেছে টিউমারগুলো? আপনি কি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছেন কিনা? আমি আর্ধে দেখিছি, আমার উপরের পেটে আছে ছোট ছোট অনেকগুলো হয়েছে। চামড়া নিচে হাত দিলে বোঝা যায় না? হাতে বাঁধে। আচ্ছা, হাতে বাঁধে। আচ্ছা, এটা কতদিন ধরে টিউমারগুলো? কতদিন ধরে মাসে? এই 2-3 বছর। 2-3 বছর। 2-3 বছর না, এটা যদি আসলে শুধু চামড়ার নিচে টিউমার হয় তাহলে তো ওনাকে সার্জারি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আর যদি এটা জরায়ু অথবা ডিম্বাশয়ের কোনো টিউমার হয়, যেহেতু ওনার বয়স হলো 60 বছর, তাহলে কিন্তু এটা অবশ্যই গাইনি কোনো ডাক্তারকে দেখে এটা অপারেশন করে নিতে হবে। তবে জরায়ু বা ডিম্বাশয়ের
টিউমার হলে উনি এই যে হাতে বাজে এরকম করে দেখানোর না, ওইটা- সেটা পারতেন না না, নিশ্চয়ই? হ্যাঁ। যদি ওভারির টিউমার হয় দিদি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে এত বড় হয়ে যায় যে এটা পেটের মধ্যে মুভ করে বা পেশেন্ট কিন্তু বুঝতে পারে। অনেকে দেখা যায় প্রস্রাব পায়খানায় প্রবলেম হয়, আচ্ছা। অনেকে বলে পেটটা ভারী ভারী লাগে, পেটটা বড় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এক একজনের আচ্ছা। আসলে এক এক ধরনের ইয়ে থাকে। এখন এটা ওনার কথায় আসলে খুব ভালো বোঝা বোঝা যাচ্ছে না। যাচ্ছে না। ভালো উনি হয় আবার একটা বলছে যে ultra ছোট করে- ছোট অনেকগুলা, হ্যাঁ, একটা সেটাও ultra বলছে। করে দেখে নিলে ভালো হয় আসলে। আচ্ছা হ্যাঁ, মাসি যেহেতু এটা পোস্ট মেনোপোজাল প্লাস 60 বছর বয়স, এটা কিন্তু খুব জরুরি যে ওনার টেস্টটা খুব দ্রুত করে দেখে নেওয়া যে আসলে টিউমারটা কোত্থেকে উঠেছে। আচ্ছা বাড়িতে কে কে আছেন? বাড়িতে স্বামী আছে, ছেলে মেয়ে আছে। আচ্ছা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েরা তো নিশ্চয়ই বড়, তা না? হ্যাঁ, বড়। সব চাকরি বাকরি করে? না, তারা সব ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্য করে, খুব ভালো। তাহলে এই যে ব্যবসায়ী ছেলে মেয়েদেরকে একটু বলেন ভালো করে, এই যে আপনার আপনি তো মা তাদের, হ্যাঁ আপনার সব পরীক্ষাগুলো করাইতে হবে। আর পিসা এবং ওই যে দিদি আমার আলট্রাসোনোগ্রাফি করে আপনি দেখেন, ওখান থেকে কাছাকাছি ফরিদপুর অথবা ঢাকায় যদি আসতে পারেন তো খুব ভালো, না হলেও ফরিদপুরে গিয়ে অ্যাট লিস্ট একটু মাগুরাতেও করে, মাগুরাতেও খুব ভালো আলট্রাসোনোগ্রাফি করাতে হবে। পুরো পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করে নেন, আর ওখানে যিনি প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন পেশেন্টদেরকে আপনি একটু অমিতোষ লিখে দা, দেন। হ্যাঁ, অমিতোষ বাবু একটু লিখে দেন আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার হোল অ্যাবডোমেন, এটা লিখে দেন। আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন উনি এটা করুক। হ্যাঁ, তারপরে টিউমারটা ঠিক কোন জায়গায় আছে অথবা কোত্থেকে এটার উৎপত্তি, এটা যদি বোঝা যায় সোনোগ্রাফি করে, তাহলেই কিন্তু ওনার চিকিৎসাটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে মাসি, হ্যাঁ এটা পরীক্ষা করতে হবে। হ্যাঁ, পরীক্ষার কোন পরীক্ষা করবেন সেটা লিখে দিচ্ছেন, আপনি কাগজটা নিয়ে যান বাড়িতে, ছেলে মেয়েদেরকে বলবেন, স্বামীকে বলবেন এটা তাড়াতাড়ি করতে, তাড়াতাড়ি। আপনার এটা নিয়ে অযত্ন করা যাবে না, হ্যাঁ অবহেলা করা যাবে না। পিসাবের বিষয়ে আচ্ছা, প্রস্রাব আপনি ধরে রাখতে পারেন না আপনি বলছিলেন মনে হয়, তাই না? এই সমস্যাটা অনেকেরই হয়, কিন্তু সবাই হয়তো বলে না, আপনি বললেন। তো এটা সাধারণত দেখা যায় যে মেনোপজ, মহিলাদের যখন মাসিক একদম বন্ধ হয়ে যায় তখন শরীরে ইস্ট্রোজেন নামক হরমোনটা কমে যায়, যার জন্য দেখা যায় যে পেশাবের রাস্তাটা ঢিলা হয়ে যায়। যে স্ফিংটার বা যেটা হলো আপনার প্রস্রাবটাকে ধরে রাখতে পারতো, সেটা ঢিলা হয়ে যাওয়ার কারণে আপনার অসুবিধাটা হচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখনই আপনি সময় পাবেন, হ্যাঁ তখনই আপনি একটা এক্সারসাইজ করবেন, এটাকে আমরা বলি পেরিনিয়াল এক্সারসাইজ। সেটা কি ধরনের, যে আপনি ধরেন রাস্তাঘাটে যদি পেশাব পায়খানার বেগ হয় তখন আমরা কি করি, চেপে ধরে থাকি, তাই না, টয়লেট না পাওয়া পর্যন্ত। ওইভাবে আপনি যখনই সুযোগ পাবেন সব কিছু একসাথে চাপ দিয়ে ধরবেন, আবার আস্তে আস্তে ছেড়ে দিবেন। এইভাবে দিনের মধ্যে আপনি 50 থেকে 100 বার করেন। আর চেষ্টা করতে হবে, আমরা এটাকে বলি ব্লাডার ডায়েরি, মানে 1 ঘন্টা পর পর আপনি টয়লেটে যাবেন, পেশাব জমায় রাখা যাবে না। আপনি 1 ঘন্টা পর পর পেশাব করবেন। এবং আসলে খুব ভালো হয় উনি যদি গাইনি কোনো ডাক্তারকে দিয়ে একটু মানে এক্সামিন করে নিতে পারেন যে ওনার অলরেডি, যেহেতু ওনার 60 বছর, এগুলোকে একটু নিচের দিকে চলে এসছে কিনা, তাহলে এটা অপারেশন লাগে আর কি। অপারেশন করে তখন এটা ঠিক করে দেওয়া যায়। অপারেশন মানে নিচের দিকে বলতে কি মানে বোঝাচ্ছে যে জরায়ু জরায়ুর সাথে দেখা যাচ্ছে প্রস্রাবের থলি, পায়খানা রাস্তা অনেক সময় নিচের দিকে চলে আসে, তখন আমরা এটা একটু অপারেশন করে আবার আগের পজিশন করে দেওয়ার আচ্ছা মানে চেষ্টা করি। যেটাকে একটু তুলে দেওয়া, হ্যাঁ, একটু তুলে দেওয়া, নেটিং এটাকে বলে পেলভিক ফ্লোর রিপেয়ার। হ্যাঁ, ওই অপারেশনটা করলেও অনেকে রিলিফ হয়ে যায়। আর আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে সন্ধ্যার পরে চাটা এই ধরনের খাবার খাবেন না। হ্যাঁ, আর আপনি মেনটেন করেন ওই যে এক্সারসাইজটা আমি বুঝালাম সেটা করবেন। আর ওজনটা কমাতে পারলে ভালো হয়। আপনি এই বয়সে যদি প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা করে একটু হাঁটতে পারেন তাহলে ভালো হয়। হ্যাঁ, শরীরের ওজনটা একটু কমিয়ে ফেলতে পারলে দেখবেন যে আপনার কষ্ট অনেকটাই হয়তো কমে আসবে। আর এর সঙ্গে পরিতোষবাবু আপনি একটু ওষুধ লিখে দিতে পারেন, ট্যাবলেট ইউট্রোবিন 5 মিলিগ্রাম, রাতে একটা করে উনি 3 মাস খেতে পারেন। ইউট্রোবিন ট্যাবলেট 5 মিলিগ্রাম রাতে একটা করে দিয়ে দেন, উনি 3 মাস এটা খেতে থাকুক। আচ্ছা, আর এর মধ্যে অবশ্যই আপনি টেস্ট করে নেবেন। প্রথম কথা হলো যে বাড়িতে গিয়ে বলবেন ওই যে যেই টেস্টের কথা লিখে দিয়েছেন একেবারে ফুল, মানে আপনার পুরো পেট বা উপরে যা আছে সেটার একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, সেটার জন্য যেন আপনাকে নিয়ে যায়। আর বাকিগুলো তো দিদি বলছেনই। আর যেটা বলছে যে একটু ব্যায়াম করতে, ব্যায়াম করাটা মানে কি, একটু ভেতরের ব্যায়াম, মানে ভেতরের শরীরের ভেতরের ব্যায়াম, সেইটা আবারও একটু অন্যদেরকে জিজ্ঞেস করে নেবেন। আপনি না বুঝলেও কি দিদি যেটা বলছে যে অনেক সময় হয় না যে মনে হচ্ছে যে আপনি প্রস্রাব করবেন কিন্তু সামনে কোনো ভালো ইয়ে নাই, আপনি একটু বাড়িতে বা কারো বাড়িতে একটা নতুন একটা ভালো জায়গায়, তখন কি করেন, চেপে রাখেন না অনেক সময়? হ্যাঁ,
মানে আটকায় রাখা যায় তো, তাই না? ধারণ করে রাখতে পারি না। রাখতে হয়, চিপে রাখতে হয়। তো ওইটাই হলো ব্যায়ামটা, যে আপনার হয়তো ধরবে না, কিন্তু সারাক্ষণই আপনি ওইটা মনে করবেন যে আপনি আমি চিপে রাখতেছি, আবার ছেড়ে দিচ্ছি, আবার চিপে রাখছি, ছেড়ে দিচ্ছি। ওইটা হলো ব্যায়াম। ওইটার কথা দিদি বলছে যে ওটাতে ওই যে এখন যে আপনার হয় যে প্রস্রাব করার কথা মনে হইলেই আপনি আর রাখতে পারছেন না, সেইটা একটু উপকার পাবেন। ওষুধ না খেয়েও ওই ব্যায়ামে উপকার পাবেন। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, আমরা পরের জন দেখি। হ্যাঁ, রিজিয়া। রিজিয়া। ও ট্যাবলেটটা 3 মাস খাবে, রাতে একটা করে। এখন কে আসছে? রিজিয়া। রিজিয়া। ভালো আছেন আপা? এই তো, কেমন আছেন আপনি? আছি ভালো আপা। আচ্ছা, বলেন। আপা আমার মাজার সমস্যা, পিসাব অতিরিক্ত গরম, আর পিসাব পেতে গেলে ঠেয়েছে যেন গরম পানি, আর এই কুকসির মধ্যে ভিতরে তলপেটে জ্বালা যন্ত্রণা, ব্যথা। 2 বয়স বছর কত? বয়স কত? বয়স 35। 35 বছর। বাচ্চা কজন? বাচ্চা একটা ছেলে মারা গেছে। আচ্ছা, একটা ছেলে হয়ে মারা গেছে, মানে এখন একটা বাচ্চা আছে? একটা বাচ্চা মেয়ে। মেয়ে আছে। আচ্ছা, আপনি কি বাচ্চা নেবেন আবার নাকি? না, বাচ্চা সেই মেন্স বন্ধ এই 2 ও, বছর। ও, তাহলে তো একটু বয়সটা মনে হয় বেশি হবে না? 35 না, বেশি না আপা, এই আচ্ছা, বেশি 45। হ্যাঁ ও হ্যাঁ, সেটাই তো, 35 থেকে 45, 10 বছর। 45 হলে ঠিক আছে। এর আমি আচ্ছা, তাইলে হলো সমস্যা হলো যে প্রস্রাব গরম। হয় গরম, আর মাজায় অতিরিক্ত জ্বালা যন্ত্রণা, মানে এই যে মাজার নীল দাঁড়া না, এ অবাস, মানে এফালি ওফালি শোয়া যায় না, আর সব সময় ঝিনঝিন উঁচু নিচে হওয়া যায় না, এমন দেওয়া যায় না। হ্যাঁ দিদি। আচ্ছা, রিজিয়ার মানে এখন বয়স আসলে 45 বা তার 45 কিছু বেশিও হতে পারে। 45 বলেছেন নাকি? হ্যাঁ। যেহেতু মাসিক একদম বন্ধ হয়ে গেছে রিজিয়ার, এই কারণে বোধহয় একটু বেশি কষ্ট হচ্ছে, এই যে শরীর হাত পা ঝিমঝিম করে অথবা কোমরের পিছন দিকে ব্যথা করে। তো রিজিয়া যেটা করতে পারেন, আমার মনে হয় যে একটু গরম সেক দেয়া, হ্যাঁ, কোমরে একটু গরম সেক দেয়া যেতে পারে। একটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একটা সাপ্লিমেন্টেশন আমরা তাকে দিতে পারি। পরিতোষবাবু আপনি লিখে দিতে পারেন ট্যাবলেট ক্যালকোরাল ডিএক্স, হ্যাঁ, রাতে একটা করে উনি খাবেন। যেহেতু সে ম্যানোপজ, তার তো আসলে এখন ওই যে শরীরে হাড় ক্ষয় বা ক্যালসিয়ামের ঘাটতি এগুলোও হবে। আর আপনি যেটা করবেন, আপনি ভারী কোনো কাজ করবেন না, যে একদম মানে কোমর বাঁকা করে নিচে থেকে কোনো ভারী জিনিস তোলা, এই কাজগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যেটাই করবেন মাটিতে বসে, অথবা মানে নিচে থেকে কিছু তুলতে গেলেও আপনি একদম মাটিতে বসে সেই জিনিসটা তুলবেন। কখনোই হাঁটু ভাঁজ করে কোনো ভারী জিনিস তোলা যাবে না। আর একটু খেয়াল করতে হবে যে হাত পা ঝিমঝিম করে, এগুলো সাধারণত একটু ভিটামিনের অভাবে এরকম হয়, আর ইস্ট্রোজেনের অভাবে হয়। তো আমরা এই সময়ে আপনাকে একটা ভিটামিন দিতে পারি, যে ভিটামিন পোভিটাল নামে ভিটামিন একটা দিয়ে দেন আপনি পরিতোষবাবু ওনাকে, সকালে রাতে 2 বেলা করে, উনি 3 মাস এটা খাবেন। যা কইছে সবই সত্যি। ঠিক আছে? আর তার সাথে ব্যথার ওষুধ একটা দিতে পারি, যেহেতু উনি একদম নড়াচড়াই করতে পারছেন না কোমর ব্যথার জন্য। ইন্ডোমেট ক্যাপসুল এটা দিয়ে দিতে পারেন আপনি, হ্যাঁ, সকালে রাতে 2 বেলা করে ভরা পেটে ওষুধটা খাবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। ব্যথার ওষুধ আবার বেশি দিন খেলে কিডনির কিন্তু সমস্যা হবে, কাজে ব্যথার ওষুধ মানে মুড়ির মতো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ঠিক আছে, আপনি চেষ্টা করেন, আমি যেই মানে পরিবর্তনগুলো বললাম আপনি খেয়াল করেন যে এগুলো আপনি করছেন কিনা, সেগুলো অ্যাভয়েড করেন। গরম পানি সেক দেন, আমি যে ভিটামিন ক্যালসিয়াম বললাম এগুলো খাবেন। তারপরেও যদি ব্যথা থাকে তাহলে ব্যথার ওষুধ সকালে রাতে 2 বেলা করে খেতে হবে। আচ্ছা, দিদি এবার আসবে আর চাই না। আচ্ছা, চায়না আস্তে আস্তে একটু আসসালামু আমরা আলাইকুম। একটু যদি। ওয়ালাইকুম আসসালাম। চায়না ভালো আপা আছেন কেমন আপা? আছেন? আছি ভালো, ভালো আছেন আপা? এই তো আছি ভালো। বলেন চায়না আপা। আমার সমস্যা হচ্ছে প্রসাবে জ্বালা যন্ত্রণা, বুঝছেন? আর বয়সটা শুনি, আগে বয়সটা শুনি। বয়স কত কম হবে? 30। বয়স 30। বাচ্চা কয়জন? 2, এক ছেলে এক মেয়ে। বড় জনের বয়স কত, ছোট জনের বয়স কত? এই বড় ছেলের বয়স এই 19, আর মেয়ের এই 16। আচ্ছা, মেয়ে 16। এখন কি সমস্যা? মানে বড় ছেলের বয়স 19 বছর, আপনার বয়স 30। আপনার বয়স আরেকটু বেশি হবে মনে হয় চায়না আপা। মানে
এনে বলছেন আমার কাঠে যে ইসি জন্ম নিবন্ধনে যা আছে তাই তো আমি বলতেছি। আচ্ছা, কার্ডে 30 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন এবার তাহলে কি হয় এখন, অসুবিধাটা কি? আমার অসুবিধা বলছেন এই পরান কাপে গায়ে পাই জিন জিন করে হাত পা আর বসলি পাওয়াত নি আমি উঠতে নে ব্যথা বেশি যন্ত্রণা আর প্রসবে জ্বালা যন্ত্রণা। আচ্ছা, মাসিক হয়? মাসিক বন্ধ না আছে? হ্যাঁ হ্যাঁ। আছে, নিয়মিত হয় মাসিক? না স্যার আমি অপারেশন। অপারেশন? হ্যাঁ কি অপারেশন করছেন? জরাই টিমার হয়েছিল বুঝছেন, টিমার হলি তাই। জরায়ুতে? হ্যাঁ তারপর জরায়ু ফেলে দিছেন? হ্যাঁ। আচ্ছা, কত বছর ধরে? এই 10 বছর মেয়ের বয়স 10 তো। বছর মানে মেয়ের বয়সটা, মেয়ের 16 বছর তো? হ্যাঁ হ্যাঁ, মেয়ে হওয়ার পরে আপনি হ্যাঁ জরায়ু ফেলে দিছেন। আচ্ছা, তাহলে এখন হলো যে ঝিনঝিন করে, হাত পা ঝিনঝিন করে, এই তো নাকি আর কি জ্বালাপোড়া, প্রস্রাবের হ্যাঁ জ্বালাপোড়া হ্যাঁ আছে? মাঝে মাঝে হয়। আচ্ছা, সবচেয়ে বেশি কোনটা হয় সেটা বলেন। ওইটা বেশি সমস্যা বলছে না, আমার পরান কাপড়ে গায়ে হাত পায়ে বল থাকে না, এই পাও ব্যথা বেশি তাহলে বসলে আমি উঠতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ব্যথা, হ্যাঁ ব্যথা, ঝিনঝিন এগুলো আর কি। হ্যাঁ আর ওই চাবাই বলছেন পার ভিতর চাবাই। হুম। আচ্ছা, আপনার সমস্যাগুলো সব আমি শুনলাম, দিদিও শুনছেন, ডাক্তার দিদিও শুনলেন। তার আগে আমরা ওইটা একটু বলে নিব দিদি, ওই যে ওর রিপোর্টটা। ওকে আসলে একটা প্রেসক্রিপশন করে দিই আমি, হ্যাঁ এটা ভালো হবে দিদি। আচ্ছা আচ্ছা আমি একটা প্রেসক্রিপশন করে দিই। উনি যে ওষুধগুলো খাচ্ছেন অলরেডি, উনি কিন্তু আসলে একজন ওখানে গাইনি ডক্টরকে দেখাচ্ছেন এবং উনি ওষুধ খাচ্ছেন, ইনজেকশন দিচ্ছেন কনসিভ করার জন্য কিন্তু, হ্যাঁ তার মানে ওনাকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু আসলে ফলো আপটা আরেকটু ঘন ঘন করা, বিশেষ করে মাসিকের 12তম দিনে। সুচিত্রার সুচিত্রা রিপোর্ট। হ্যাঁ, সুচিত্রাকে যেটা বলছি আমি সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু ইনজেকশন দেওয়া হচ্ছে ডিম বড় করার জন্য, ডিম ফোটার জন্য, এগুলো ঠিক আছে, কিন্তু আসলে ওষুধে আপনার কাজ হচ্ছে কি না এটা কিন্তু আমরা ওই যে টেস্ট করে আমরা বুঝতে পারি। যে ডে 12 ফলিকুলোমেট্রি একটা টেস্ট করা লাগে, আর ডে 21 প্রোজেস্ট্রোজেন একটা হরমোন টেস্ট করে আমরা দেখি যে আপনার আসলে ওভুলেশন হয় কিনা, ডিম ফোটে কিনা। এগুলো না দেখে আসলে শুধু ওষুধ ইনজেকশন দিয়ে খুব লাভ নাই। আর আমার কাছে মনে হচ্ছে ওষুধের ডোজটা একটু কম। আমি একটা প্রেসক্রিপশন করে দিয়ে যাব দিদির কাছে, ওই প্রেসক্রিপশনটা আপনি ফলো করেন, আর যদি সম্ভব হয় তাহলে আপনি এসে একটু চেক আপ করে যেতে পারেন। আপনি যেহেতু মাগুরাতে ট্রিটমেন্ট করে আপনার খুব কাজ হচ্ছে না, আপনি একবার ঢাকায় আসতে পারেন। এখানে তার 9ম দিনের একটা মানে টেস্ট আমরা করে দেখি যে টিউবগুলো ঠিক আছে কিনা, সেই টেস্টটা করা, এবং আরো হচ্ছে যে তার আসলে ওভুলেশন হয় কিনা বা ডিম ফোটে কিনা 21তম দিনের যা যা লাগবে আমি টেস্ট লিখে দিয়ে যাব, এবং আমি ওষুধের ডোজটাও একটু বাড়ানো দরকার বলে মনে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে সুচিত্রা দি আপনার প্রেসক্রিপশনটা দিদি লিখে দিবেন। হ্যাঁ, যে আমরা এখনই পাঠিয়ে দিব, আপনাকে মোবাইলে দিয়ে দিবে, এখনই পাঠিয়ে দিব। এদিকে আমরা এর মধ্যে কথা বললাম চায়নার সঙ্গে। দিদি, চায়নার মূল সমস্যাটা ওই একটু ইউরিন, তার ওই যে প্রস্রাবের জ্বালাপোড়া। বয়স তো উনি 30 বলছেন, বড় ছেলের বয়স 19 আর ছোটটা হলো 16। ওনার অপারেশন করে ফেলছেন, জরায়ু, হ্যাঁ টিউমার আছে, টিউমার ছিল এই কারণে অপারেশন করে। এখন হলো যে ওই যে শরীরটা তো একেবারেই মনে করেন খুবই খারাপ আর কি, কাহিল খুবই। আচ্ছা, চায়নার কি ডায়াবেটিস আছে? না আমার ওটা এত শরীর এত কাহিল কেন? খাওয়া দাওয়া করতে পারেন না? খিদে চাহিদা নেই বলছেন, আমার খিদে লাগে না। খিদে লাগে না? না, তাহলে যেটা করবেন আপনি একটু কৃমির ওষুধ খাবেন, হ্যাঁ, এবং শুধু আপনি খেলে হবে না, এটা বাসার সবাইকে একসাথে খেতে হবে। ট্যাবলেট ওখানে ওই যে পরিতোষ বাবু আপনি একটু লিখে দেন ট্যাবলেট অ্যালবেন্ডিয়াস, এই ট্যাবলেটটা। হ্যাঁ, উনি হলো ইয়ে করবেন, খাওয়া চাহিদাই কম। হ্যাঁ, খাওয়ার জন্য আমি ভিটামিন দিয়ে দিচ্ছি। গ্যাসের ওষুধটা খাবেন আর হচ্ছে একটা ভিটামিন খাবেন, আমি বলে দিচ্ছি। তাহলে ট্যাবলেট অ্যালবেন্ডিয়াস লিখে দেন, এটা হচ্ছে উনি আজকে খাবেন, আবার 1 সপ্তাহ পরে খাবেন, এবং বাসার সবাই মিলে এটা খেতে হবে। এটা শুধু একা একা খেলে হয় না, অনেক সময় দেখা যায় পেটের মধ্যে কৃমি থাকলে কৃমি সব খাবারগুলো খেয়ে ফেলে আর আমাদের গায়ে লাগে না খাবার, হ্যাঁ, তো এই জন্য কৃমির ওষুধ খেতে হবে। এবং এটা আপনি চেষ্টা করবেন যে প্রতি 3 মাস পর পর একবার বাসা শুদ্ধ সবাই এই কৃমির ওষুধটা খাবে। আজকে খেলে আবার 1 সপ্তাহ পরে আরেকটা ডোজ, এই 2 ডোজ খাওয়া লাগবে আর কি প্রতি 3 মাস পর পর। ঠিক আছে, এটা আপনি ফলো করেন। আর তার সঙ্গে হচ্ছে একটা ভিটামিন দিয়ে দেন ওনাকে, বেক্সট্রাম গোল্ড, অমিতোষ, জি
অমিতোষ বাবু লিখে দেন, একটা বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট লিখে দেন, রাতে একটা করে, উনি টানা 3 মাস খাবেন। আর গম কম বলছেন, আমার গম হয় না। হ্যাঁ, ঘুম হয় না, মাসিক বন্ধ, আপনি ওনাকে ক্লোনিপ্রেস একটা ওষুধ দিয়ে দেন। ক্লোনিপ্রেসটা হচ্ছে 0.1 মিলিগ্রাম, এটা উনি একদম নিয়মিত প্রতিদিন খাবেন। এতে ওনার ঘুম হবে এবং শরীরে যে জ্বালা পোড়া বা অস্বস্তি, তার যে অনুভূতিটা মহিলাদের ম্যানোপজ হয়ে গেলে হয়, এটা থেকে সে রেহাই পাবে। ঠিক আছে, ক্লোনিপ্রেস 0.1 মিলিগ্রাম ট্যাবলেট, এটা উনি সবসময় কন্টিনিউ করবে, রাতে একটা করে। ঠিক আছে, চায় না? আরেকজন দেখিয়ে তারপর দিদি পরে আর এখন কি আছে? আসবে তহমিনা। তহমিনা। ভালো আছেন আপা? এই তো, আপনি কেমন আছেন তহমিনা আপা? আছি বলে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। ওই মাজায় জ্বালা পুরা, মাজার জ্বালায় বাঁচিনি একটু জ্বালা। বয়সটা আগে শুনি তহমিনা আপা, বয়স বয়স কত? 30-40 বছর হবে না? 30-40 বছর আছে। 35। বাচ্চা কয়জন? 2 ছেলে 2 মেয়ে, 4টে। ছোটটার 4 জন। ছোটটার বয়স কত? ছোটটার বয়স মনে হয় 12 বছর। 12 বছর। মাসিক আছে নাকি বন্ধ হয়ে গেছে? ওই মাসে মাসে ওই হয় না? বাহ, এটার কোনো সমস্যা নাই, মাসিকের কোনো সমস্যা নাই? আছে? না, সমস্যা না, প্রতি মাসে ওই। সমস্যা। তাহলে এখন বলেন, মানে তাহলে আপনার এখন ওই এখন সমস্যা মাজায় কোথায়? মাজায় জ্বালা ব্যথা জ্বালায়, কোনো কাজ করতে পারি না। আর কিছু? না, খালি মাজায় জ্বালা ব্যথা। আচ্ছা তাহমিনা, তাহলে আপনি একটু ওই যে আগের পেশেন্টের জন্য আমি বলছিলাম, ওই নিয়মগুলো একটু মেনে চলবেন। হ্যাঁ, গ্রামে আপনাকে বাড়িতে ভারী কোনো কাজ টাজ করতে হয় কি না সেটা একটু অ্যাভয়েড করতে হবে। আর একটু কম বয়সী যে আছে বাড়িতে, অথবা কোনো পুরুষ লোক যদি থাকে তাকে দিয়ে করতে পারেন। মানে ভারী কোনো জিনিস আপনি নিচে থেকে টেনে তুলবেন না, এটা একটু খেয়াল করতে হবে। যে তাহলে কোমরে অনেক সময় দেখা যায় যে মাংসপেশিতে একটু টান লাগে, তখন এই ব্যথা হয় বা জ্বালা পোড়া হয়। হ্যাঁ, আর আপনি একটা ক্যালসিয়াম বড়ি খাবেন একটা। হ্যাঁ, একটা ক্যালসিয়াম বড়ি লিখে দেন আপনি, ক্যালবোরাল ডি এই ধরনের ওষুধ একটা লিখে দেন, উনি এটা রেগুলার খাবে। আর তার সঙ্গে একটু গরম শেক দেয়া, আর হচ্ছে একটু এক্সারসাইজ করা। এক্সারসাইজ মানে আপনি যেহেতু গ্রামে থাকেন, প্রতিদিন সকালে আধা ঘন্টা করে আপনি একটু হাঁটতে পারেন। হ্যাঁ, ভারী কাজটা যদি করাই লাগে একান্ত, সেটা অবশ্যই এটা মাটির লেভেলে বসে, মানে আপনি হাঁটু ভাঁজ করে নুয়ে কোনো কিছু জিনিস টেনে তোলা, এই জিনিসটা অ্যাভয়েড করবেন। আমার একটা প্রশ্ন আছে দিদি, সেটা হলো যে এই যে এখন আমরা কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে প্রায়ই একেবারে গ্রামের এই তাহমিনা আপাদের মতন ওনাদের কাছ থেকে এটা শুনি যে মাজায় কোমর ব্যথা, জ্বালা পোড়া, এটা অথচ যেই ধারণাটা আমাদের, অথবা আমাদের মা খালাদের বা আগের যেটা দেখেছি, সকলেরই তো গ্রাম থেকে আমরা উঠে আসা, যে অ্যাটলিস্ট এটা হতো না। আমরা যেটাকে বলি অকুপেশনাল, যে আমরা তো সারাক্ষণ এই বয়সেও মানে জীবনের 30-35 বছর শুধু চেয়ারে বসে কাটিয়ে দিলাম, তো সেই জন্য আমাদের কোমরে ব্যথা হবে ইত্যাদি। শহরের মানুষের যেগুলো হয়, সেগুলো আজকাল গ্রামের মানুষের অনেক শোনা যায়। এইটার কি কোনো, মানে এটা কোনো প্রাকৃতিক কোনো কারণ নাকি আমাদের অভ্যাসগত কোনো কিছু? আর শহর আর গ্রামের তো লাইফস্টাইলের অনেক পার্থক্য, তারপরেও কেন এটা? আমাদের লাইফস্টাইলটা হচ্ছে, আমরা যেমন সারাক্ষণই দেখা যাচ্ছে চেয়ারের সাথে বসে কাজ করি, অথবা লেখাপড়া করি, পেশেন্ট দেখি, বা আপনি আপনার যে প্রফেশন, সব মূলত শহরের মানে একদম স্টুডেন্ট থেকে শুরু করে ওয়ার্কিং, মানে সবারই এই একই ধরনের সমস্যাটা, যেটা গ্রামে আমি 5 বছর আগেও কিন্তু এত আমি রেগুলার পেতাম না এই অনুষ্ঠানেই, যে এত অল্প বয়সে বলবে যে কোমরে ব্যথা, হাঁটতে পারি না বা নিচু হতে পারি না। এটা তো আসলে আমাদের খাওয়া দাওয়ার কিছু ব্যাপার তো থাকেই, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, বা খাবারে হয়তো আমরা আগে যেরকম পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ খাবার আমরা পেতাম, এখন হয়তো বা সেটার অভাব। প্লাস আমাদের মানে আমার মনে হয় জীবনযাত্রাটাও একটা, মানে আমরা হয়তো এখানে ভারী কাজ আমরা করি না, আমরা শহরের মানুষ, কিন্তু ওরা দেখা যাচ্ছে অনেক ভারী জিনিস টেনে তুলছে, অথবা ওরা নিয়মটা ফলো করতে পারছে না যে কিভাবে করলে আমার কোমরে মাংসপেশিতে টান লাগবে না, এটা একটা ব্যাপার। ওরা হয়তো অত নিয়ম মেনটেন করে তো ওরা কাজ করতে পারে না। আর গ্রামে তো অনেক কিছু দেখা যাচ্ছে, উঠোন লেপা, তারপর মানে নুয়ে উঠোন ঝাড়ু দেয়া, এই কাজগুলো তো তাদেরকে করতে হচ্ছে প্রতিনিয়তই, কিন্তু সেইভাবে ওরা হয়তো মানে খাবার। আরেকটা জিনিস, মানে এটা আমার জাস্ট মানে মনে হলো যে গ্রামের এই সব কাজগুলো তো আগে থেকেও ছিল, উঠোন লেপা, ঘর ঝাড়ু দেওয়া, এইসব ছিল। তার পাশাপাশি যে লাইফে যেটা ছিল, যে একটা পুকুর থাকতো এবং পুকুরে একটু সাঁতার কেটে, সবাই খালি এটাই পরামর্শ দিতেন যে শহরে আমাদেরকে বলেন যে সাঁতার কাটবেন তাহলে ঠিক হয়ে যাবে, আমাদের তো সেই সুযোগ নাই। বাট গ্রামে এই সুযোগ
সুযোগটাও এখন অনেক সীমিত, অথবা এখন আর নাই বললেই চলে, হ্যাঁ, বা যেটুকু আছে সেটুকু সবাই আসলে করতে পারে না। হ্যাঁ, এইগুলো আসলে কারণ ওই যে মাসেল স্ট্রেংথেনিং যে এক্সারসাইজ আমাদের কাছে পেশেন্ট আসলে তো আমরা বলি যে ফিজিওথেরাপি নাও, অথবা ফিজিওথেরাপিস্টের কাছে পাঠালাম, সে হয়তো এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছে, ওটা ফলো করে পেশেন্ট হয়তো অনেকদিন ভালো থাকে। কারণ পেইন কিলার তো আসলে অল্প সময়ের জন্য, একদম একদম, এটা তো আর সারা বছর খাওয়া যায় না। তো ওনাদের জন্য আসলে কথা ওটাই যে ওরা যদি একটু এক্সারসাইজ করে, যেমন ওদের জন্য খুব সহজলভ্য হচ্ছে আইদার সকালে একদম উঠে আধা ঘন্টা হাঁটা, খোলা জায়গায় তারা হাঁটতে পারে, অথবা আপনি যেটা বলছিলেন যে একটু সাঁতার কাটা, এগুলো কিন্তু খুব ভালো ব্যায়াম। যাতে হয় কি পিছনের মাংসপেশিগুলো কিন্তু একটু শক্তিশালী হয়, এবং যার জন্য যে কাজ বা লোডটা তাকে নিতে হচ্ছে সেটা সে মানে ইয়ে করতে পারে। কিন্তু এটার অভাব হলে তো আসলে মাংসপেশিগুলো দুর্বল থাকলে অথবা হাড় দুর্বল হয়ে গেলে, হ্যাঁ, তখন তো আসলে এটা ইয়ে থাকে না। তারপরে যে আমরা খুব এনকারেজ করি বিশেষ করে ফিমেলদের জন্য দুধ বা দুধের তৈরি খাবারগুলো খাওয়া, এখন এটা তারা করতে পারেন কিনা সেটাও একটা ব্যাপার। গ্রামে হয়তো পারেন, কিন্তু অতটা নিয়ম করে মেইনটেইন করা, যখনই মনে হয় আসলে ইয়ে বেড়ে যাচ্ছে। রাইট, মানে যখনই ডাক্তার বলে যে দুধ খাবেন, তখন এটাকে ওষুধ মনে করে ফেলে আর কি, যে আচ্ছা ঠিক আছে। আমরা কানেক্টিং বাংলাদেশে আছি, শালিখা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে আছি, শিনু খাতুনের সঙ্গে আছি ডক্টর জয়শ্রী সাহার সঙ্গে, এবং থাকবই, কারণ আমাদের সব পেশেন্ট এখনও দেখা শেষ হয় নাই, তাদের কোনো কথাও শেষ হয়নি, সব কথা শুনবো, শেষ করব, এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আপাতত আজকে বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে একই জায়গায় একই অতিথি এবং একই মায়েদের সঙ্গে, মায়েদের একই গ্রুপ নিয়ে আবারও হাজির হচ্ছে আপনাদের সামনে। থাকবেন এটি নিজের সঙ্গে। আর কত দূর ওই মোহনা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনাকে পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা। আলোর পথযাত্রী, এ যে